তো আগের ভিডিওতে আমরা আবৃত্ত দশমিক ভগ্নাংশের যোগ এবং বিয়োগ করার যে সহজ ফর্মুলাটা সেটা কিন্তু শিখতে পেরেছি। এবার আমরা শিখব এই অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ এবং চুম্বক অংশ বা অ্যাট্রাকটিভ অংশ, মূলদ এবং অমূলদ সংখ্যা সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত। এবং আমরা এটাও জানবো যে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যার মধ্যে মূলত পার্থক্যটা কোথায় এবং তাদের সাথে ভগ্নাংশ সংখ্যার পার্থক্যটা কোথায়। তো মোমেন্টাম এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানতে চাচ্ছি যে কিভাবে মূলদ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা এদের মধ্যে একটা পার্থক্য সৃষ্টি হয় এবং একই সাথে এদের সংজ্ঞাগুলো আসলে কি কি, এবং আমরা একটা রিফাইন্ড সংজ্ঞা আজকে তৈরি করার চেষ্টা করব, যাতে করে পরবর্তীতে আমরা যখন মূলদ অমূলদ সংখ্যা নিয়ে কোনো কিছু প্রমাণ করতে বলবে আমাদের, আমরা যেন সহজে সেটা যুক্তি দিয়ে প্রমাণ করতে পারি। তো প্রথমে আমাদের জানতে হবে যে আসলে মূলদ সংখ্যা বা অমূলদ সংখ্যা জেনারেলি কি। তো আমরা যদি সহজ ভাষায় বলি তাহলে যে কোনো বাস্তব সংখ্যা আসলে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মূলদ আর একটা অমূলদ। তো এই যে ভাগটা আমরা কিসের ভিত্তিতে করছি এটা হচ্ছে আমাদের মূলত বুঝতে হবে। তো ভাগটা আমরা মূলত করি হচ্ছে সংখ্যাগুলোকে লব বাই হর আকারে প্রকাশ করা যায় কি যায় না তার উপর। যদি কোনো সংখ্যাকে লব বাই হর আকারে প্রকাশ করা যায় তাহলে সেটা মূলদ, আর যদি প্রকাশ করা না যায় তাহলে সেটা অমূলদ। এবং আমরা জানি মূলদ সংখ্যার যে ইংরেজি প্রতিশব্দ সেটা কিন্তু রেশনাল নাম্বার। আমরা যদি ভালো করে খেয়াল করি, রেশনাল, এই যে রেশনাল শব্দটার যে রেশিও অংশটা, এই রেশিও শব্দের অর্থও কিন্তু ভগ্নাংশ। তো তখন আমাদের মনে একটা প্রশ্ন আসে যে মূলদ সংখ্যায় যদি ভগ্নাংশ হয় তাহলে মূলত ভগ্নাংশ সংখ্যার সাথে মূলদ সংখ্যার পার্থক্যটা কোথায়। তো আজকে আমরা এই ভিডিওতে এই দুইটা জিনিসের পার্থক্য সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব। তো প্রথমত যে বাস্তব সংখ্যাকে আসলে লব বাই হর আকারে প্রকাশ করা যায় কিনা তার উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়, মূলদ অমূলদ। এখন তাহলে মূলদ সংখ্যার মধ্যে কারা পড়ছে? তো মূলদ সংখ্যার মধ্যে যে কোনো স্বাভাবিক সংখ্যা পড়ছে, যেমন 1, 2, 3, 4, 5, 6। কারণ এই সংখ্যাগুলোকে আমরা চাইলেই কিন্তু 1/1, 2/1, 3/1 এই ধরনের নিচে একটা 1 দিয়ে দিলে এটা কিন্তু লব বাই হর আকারে প্রকাশও হয়ে যাচ্ছে এবং সংখ্যাগুলোর মানের কোনো পরিবর্তন হচ্ছে না। আবার একই সাথে আমরা যদি বলি যে 0, এটা কি একটা মূলদ সংখ্যা? তো ডেফিনেটলি হ্যাঁ, এটাও একটা মূলদ সংখ্যা, কারণ 0কে আমরা 0/1, 0/2, 0/3 যে কোনো ওয়েতে নিচে একটা 0-র নিচে যে কোনো একটা সংখ্যা দিয়ে দিলে সেটা কিন্তু ওই ফরম্যাটে চলে আসতেছে, আবার একই সাথে তার মানেরও কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। তৃতীয়ত যদি আমরা চিন্তা করি দশমিক সংখ্যা, তো দশমিক সংখ্যাদের মধ্যে যারা সসীম দশমিক, অর্থাৎ দশমিকের পরে অঙ্কগুলো একসময় যে শেষ হয়ে যাচ্ছে, তাদেরকেও কিন্তু আমরা খুব সহজে লব বাই হর আকারে প্রকাশ করতে পারি। এবং আগের ভিডিওতে কিন্তু আমরা কিভাবে আবৃত্ত দশমিক ভগ্নাংশ, অর্থাৎ দশমিকের পরে অঙ্কগুলো আসছে 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 শেষ হচ্ছে না, আবার ওই অঙ্কগুলো কিন্তু একই অঙ্ক বারবার আসছে, এ ধরনের পুনরাবৃত্তি হয় যে সকল অঙ্কে, সেগুলোও কিন্তু আমরা কিভাবে লব বাই হর আকারে প্রকাশ করা যায় সেটাও কিন্তু আমরা শিখে ফেলেছি। তো কারা আসলে মূলদ এটা আমরা জানতে পেরেছি, এবং কারা অমূলদ তারও কিন্তু আমরা একদম প্রথম ভিডিওতে আমরা সেটা নিয়ে আলোচনা করেছি, যে দেখা যাচ্ছে যে দশমিকের পরে একটার পর একটা অঙ্ক আসতেই থাকবে এবং ওই অঙ্কগুলোর কোনো রিপিটেশনও হয় না, অঙ্কগুলো একদম র্যান্ডমলি একটার পর একটা আসতে থাকে। তো সেক্ষেত্রে এদেরকে কোনোভাবেই লব বাই হর আকারে প্রকাশ করা যায় না। এবং দেখা যায় কিছু কিছু সংখ্যা আছে যারা পূর্ণ বর্গ নয়, এই সকল সংখ্যাকে যদি আমরা রুট করি তাহলে সেই সংখ্যাগুলো সহজে একটা অমূলদ সংখ্যা সৃষ্টি করে। আবার কিছু কিছু ক্ষেত্রে অমূলদ সংখ্যা পেতে গেলে আমাদের জ্যামিতিক বিভিন্ন মেথডের আশ্রয় নিতে হয়, যেমন পাই একটা অমূলদ সংখ্যা। এরকম আরো অনেক অমূলদ সংখ্যা আছে যেগুলো জ্যামিতিক সিস্টেমের উপর নির্ভরশীল। তো এখন তাহলে মূলদ সংখ্যা কি, এটাকে যদি আমরা প্রশ্ন করার চেষ্টা করি তাহলে আমরা বলতে পারি যে সকল সংখ্যাকে লব বাই হর আকারে প্রকাশ করা যায়। এখন আমরা যদি চাই সংজ্ঞাটাকে একটু টুইস্ট করে লব বাই হর না বলে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, তাহলে কিন্তু দেখতে অনেকটা সুন্দর হয়। যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তারা মূলদ সংখ্যা। এখন এখানে কিছু
লিমিটেশনস আছে যেগুলো নিয়ে আমরা এখন কথা বলবো। এখন যেহেতু আমরা এটাকে লব বাই হর না লিখে পি বাই কিউ লিখলাম, সেহেতু আমাদের জানা উচিত যেখানে পি এবং কিউ আসলে কোন কোন ধরনের মান এরা গ্রহণ করতে পারবে এবং কোন কোন ধরনের মান এরা গ্রহণ করতে পারবে না। যেমন আমরা যদি বলি যে আসলে কিছু কিছু প্রবলেম আমরা যদি সেগুলো সলভ করার চেষ্টা করি, যেমন আমি যদি বলি √2/1, এটা কি একটা মূলদ সংখ্যা? তো সংজ্ঞা অনুসারে কিন্তু এটাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পেরেছি। তাহলে এটা কি একটা মূলদ সংখ্যা? আবার আমরা জানি যে না, √2 তো মূলদ সংখ্যা নয়, অমূলদ সংখ্যা। তাহলে আমরা আমাদের যে সংজ্ঞা, সেই সংজ্ঞার সাথে কিন্তু আমাদের বেসিক আন্ডারস্ট্যান্ডিং কন্ট্রাডিক্ট করছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করি, আমরা সংজ্ঞাটাকে একটু রিফাইন করি। আমরা বলি যে আচ্ছা ঠিক আছে, কিন্তু আমরা তাহলে এমন একটা কাজ করি, এই √2 যেহেতু একটা দশমিক সংখ্যা, সেহেতু আমরা একটা রেস্ট্রিকশন তৈরি করে দিই যাতে এই ধরনের সমস্যা বা কন্ট্রাডিকশন তৈরি না হয়। তো কি বলবো, আমরা যদি বলি যে পি ও কিউ পূর্ণ সংখ্যা হতে হবে, সেক্ষেত্রে কিন্তু আমরা √2/1 কে অমূলদ হওয়ার সত্ত্বেও মূলদের ক্যাটাগরিতে আর ফেলতে পারবো না। তো এভাবে আমরা কিন্তু পি এবং কিউ সম্পর্কে আরো কিছু ঘাটাঘাটি করার পরে আমরা বুঝতে পারবো যে পি এবং কিউ কোন কোন ধরনের মান নিতে পারবে না। যেমন একটা আমরা পেলাম কি, যে পি এবং কিউ কখনো অপূর্ণ কোনো মান বা দশমিক মান নিতে পারবে না, পি এবং কিউ উভয়েরই হতে হবে পূর্ণ সংখ্যা। তাহলে আমরা একটা সংখ্যা আসলে পূর্ণ কিনা বা মূলদ কিনা সেটা আমরা ভালোভাবে বুঝতে পারবো। তাহলে এই একটা বুঝলাম যে এই একটা সমস্যার কারণে আমাদের এই একটা শর্ত এখানে যুক্ত করতে হলো। দ্বিতীয়ত আরেকটা সমস্যা হইল, আমরা জানি যে একটা হর কখনো শূন্য হয় না। যে কোনো ভগ্নাংশে আমি যদি হর শূন্য দিয়ে ফেলি, তাহলে ওই ভগ্নাংশের মান হয়ে যায় অসংজ্ঞায়িত। তো একটা ভগ্নাংশের মান যদি অসংজ্ঞায়িত হয়, তাহলে সেটা মূলদ বা অমূলদ বলার আসলে কোনো প্রশ্নই আসে না। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা আরেকটা শর্ত এখানে যুক্ত করব যে কিউ ইজ নট ইকুয়াল টু 0। কিউ আর সব কিছু হতে পারবে, কিন্তু কিউ 0 হতে পারবে না। কিউ 0 হলে এই ভগ্নাংশটার আর কোনো মানেই থাকে না। এবং অনেক সময় ভগ্নাংশগুলো অনেক বড় হতে পারে। তো সেক্ষেত্রে আমরা ভগ্নাংশগুলোকে যেন সহজে বুঝতে পারি বা সহজে আমরা ওই জিনিসটাকে কত অংশ, কোন জিনিসের কত অংশ বা মূলদ অংশটা কতটুকু, এই জিনিসটা যেন আন্দাজ করতে পারি, সেজন্য আমরা আরেকটা শর্ত অ্যাড করি, সেটা হচ্ছে পি ও কিউ সহমৌলিক। এখন এখানে অনেকের প্রশ্ন আসতে পারে যে আসলে সহমৌলিক কি? যদি সহজ ভাষায় বলি, যে একটা ভগ্নাংশকে যখন আমরা কাটাকাটি করি, যেমন 6/9, এখানে 6 এবং 9 কে যদি আমরা লঘিষ্ঠ করি বা কাটাকাটি করে একদম ছোট ফর্মে নিয়ে আসি, তাহলে এটা হবে 3 দুগুণে 6, 3 তিরিকে 9 বা 2/3। এই যে 2 এবং 3 কে আর কাটাকাটি করা যাচ্ছে না। এখন যদি আমরা প্রশ্ন করি যে কেন কাটাকাটি করা যাচ্ছে না, তাহলে আমরা বুঝতে পারবো যে 2 এবং 3 এর মধ্যে কোনো সাধারণ গুণনীয়ক নেই। কারণ সাধারণ গুণনীয়ক না থাকলে তাদেরকে কিন্তু কাটাকাটি করা যায়। যেমন 6 আর 9 এর মধ্যে সাধারণ গুণনীয়ক ছিল, কত ছিল? সেটা ছিল 3। আমি একটু এক্সপ্লেইন করি ভালোভাবে, যে 6 কে আসলে লেখা যেত 3 গুণ 2, 9 কে লেখা যেত 3 গুণ 3। তাহলে এখানে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে যে 3 ছিল এদের মধ্যে একটা সাধারণ গুণনীয়ক। এই সাধারণ গুণনীয়কটাই আমরা মূলত কাটাকাটি করে এটাকে 2/3 করেছি। তো যখন দুইটা সংখ্যার মধ্যে আর কোনো সাধারণ গুণনীয়ক থাকে না, এক ভিন্ন আর কোনো সাধারণ গুণনীয়ক থাকে না, তখন ওই সংখ্যা 2টা বা সংখ্যা 3টাকে আমরা বলি যে এটা সহমৌলিক। তো সহমৌলিক হলে হয় কি, যে সংখ্যাটাকে আমাদের বুঝতে বা ভগ্নাংশটাকে আমাদের বুঝতে সুবিধা হয়। তো আমরা এই পর্যন্ত আমরা মোট 3টা শর্ত এখানে যুক্ত করলাম, এবং এটাও বুঝলাম যে এই শর্ত 3টা যুক্ত করা আসলে কতটা প্রয়োজনীয়। তাহলে আমাদের মূলদ সংখ্যার সংজ্ঞা কি হবে, যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তারা মূলদ, কিন্তু আমরা বলবো যেখানে বলে আমরা 3টা শর্ত এখানে জুড়ে দিব, যে পি ও কিউ হতে হবে পূর্ণ সংখ্যা, উভয় পূর্ণ সংখ্যা হতে হবে। দ্বিতীয়ত, কিউ কখনো 0 হতে পারবে না। তৃতীয়ত, পি ও কিউ হতে হবে সহমৌলিক। তাহলে এই আমরা পেয়ে গেলাম একটা মূলদ সংখ্যার পারফেক্ট একটা সংজ্ঞা। তো এখন আমাদের কিন্তু সেকেন্ড যে কোশ্চেনটা, সেটা হচ্ছে অমূলদ সংখ্যা তাহলে কি? তার মানে অমূলদ সংখ্যা হচ্ছে যাদেরকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, তারাই অমূলদ সংখ্যা। তো এটা কিন্তু মূলদ সংখ্যা বুঝতে পারলে অমূলদ সংখ্যা বোঝা
খুবই সহজ, এবং অমূলদ সংখ্যার ইংরেজি প্রতিশব্দ হলো ইররেশনাল নাম্বার। ইররেশনাল নাম্বার। আচ্ছা, এবার আমাদের তৃতীয় যে প্রশ্নটা, যেটা সবাই কম বেশি এই সমস্যাটায় আমরা ভুগে থাকি, সেটা হলো তাহলে ভগ্নাংশ সংখ্যার সাথে মূলদ সংখ্যার পার্থক্যটা কোথায়? তো পার্থক্যটা হলো যে যত ভগ্নাংশ সংখ্যা আছে তারা সবাই মূলদ সংখ্যার মধ্যে পড়ে, কিন্তু কিছু কিছু মূলদ সংখ্যা আছে যারা ভগ্নাংশ সংখ্যার মধ্যে পড়ে না। ফর এক্সাম্পল 3/4 এটাকে আমরা ভগ্নাংশ বলতে পারি, কিন্তু শুধু 3/1 এটাকে আমরা ভগ্নাংশ বলতে পারি না, এটাকে আমাদের বলতে হবে পূর্ণ সংখ্যা। এখন এটাও মূলদ, এটাও মূলদ, দুইটাই মূলদ, কিন্তু দুইটাই আমরা বলতে পারবো না যে ভগ্নাংশ। তো তার মানে ভগ্নাংশ সংখ্যা হতে গেলে আমাদের আর একটা এক্সট্রা একটা শর্ত, এই যে 3টা শর্ত, এর সাথে আরো একটা এক্সট্রা শর্ত আমাদের জুড়তে হয় ভগ্নাংশের ক্ষেত্রে। সেটা হলো কি? সেটা যে কিউ 1 হতে পারবে না। কিউ যদি কখনো 1 হয়ে যায় তাহলে কিন্তু সেই লব বাই হর আকারের ফর্মটাকে আমরা কখনোই আর ভগ্নাংশ বলতে পারি না, সেটা একটা পূর্ণ সংখ্যা হয়। তাহলে ভগ্নাংশ সংখ্যার সংজ্ঞা কি আসে? একই রকম, শুধু সাথে এই শর্তটা জুড়ে যায়। তো আমরা যদি একটু ট্রান্সলেট করি, যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় তাদেরকে ভগ্নাংশ সংখ্যা বলে, যেখানে p/q হবে পূর্ণ সংখ্যা, কিউ অবশ্যই 0 হতে পারবে না, p/q সহমৌলিক হতে হবে এবং সাথে q 1ও হতে পারবে না। তো এভাবে কিন্তু মূলদ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যার মধ্যে একটা ছোট্ট ডিফারেন্স আছে। তো আমরা এই পর্যন্ত যা যা শিখলাম এগুলো কিন্তু আমাদের পরবর্তী আমরা বিভিন্ন প্রমাণ করব, সেখানে কাজে লাগবে। তো আশা করি সবাই ভালোভাবে বুঝেছেন। তারপরেও যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেটা কমেন্ট করতে হবে, আমরা খুব দ্রুত কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।